হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য প্ল্যাটফর্ম অফ বায়োলজিক্যাল কোড। আমি মোহাম্মদ সালাউদ্দিন, তোমাদের লাইফ সায়েন্স মেন্টর। এগুলো তোমরা জানো। এখন মোদ্দা কথা হচ্ছে এইটাই, তোমাদের বেশিরভাগ স্কুলে সেকেন্ড সামেটিভ পরীক্ষা শেষ হয়ে গেছে। বেশিরভাগ স্কুলে অনেকের পরীক্ষা খুব ভালো হয়েছে, এবং অনেকের পরীক্ষা খুবই খারাপ। আবার অনেকের পরীক্ষা একটু মডারেট টাইপের, না খুব ভালো আবার না খুব খারাপ। কিন্তু সামনে দেখো আমাদের মাধ্যমিক পরীক্ষা এবং ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষা, কিন্তু এখনও অনেক ভুল আছে যেগুলো আমরা করছি। কি এমন ভুল? পরীক্ষার হলে গিয়ে এমন অনেক প্রশ্ন আছে যেগুলো আমরা এখনো অ্যাটেন্ড করার সময় পাচ্ছি না। পারবো, কিন্তু সময়ের অভাবে আমরা সেই প্রশ্নগুলোকে অ্যাটেন্ড করতে পারছি না। আবার অনেকে এরকমও হচ্ছে, জানা প্রশ্ন আমরা ভুল করে আসছি, কারণ আমাদের কি থাকছে না, প্রপার জ্ঞান থাকছে না। হয়তো একবার পড়েছি, সেটা মনে আছে, লিখে দিলাম, দেখছি হ্যাঁ ওটা আমার ভুল হয়েছে। তাহলে এই যে আমাদের সামনে ফাইনাল পরীক্ষা ক্লাস 9-এর এবং ক্লাস 10-এর মাধ্যমিক পরীক্ষা, কিন্তু এখনও এই যে ভুলগুলো আমাদের হচ্ছে, এই ভুলগুলো তো আমাদের শুধরাতে হবে, এই ভুলগুলো তো আমাদের ঠিক করতে হবে। তাই আজকের লেকচারে বা আজকের এই ছোট্ট একটা ক্লাসে আমরা কি ভুলগুলো করছি এখনো, এবং সেই ভুলের সলিউশন আমি বলে দেবো। তো চলো ঝটপট শুরু করি। তো প্রথমত আমরা যে ভুলটা আমাদের পরীক্ষায় হলে গিয়ে এখনো হচ্ছে, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট ক্লিয়ার? এই ভুলটা আমাদের প্রথমত হচ্ছে, জানা প্রশ্ন কিন্তু সময়ের অভাবের জন্য আমরা সেই প্রশ্ন অ্যাটেন্ড করতেই পারছি না। তো এটা আমাদের ঠিক করতে হবে। সেকেন্ড যেটা আমাদের ভুল হচ্ছে, সেটা হচ্ছে কি, ডেপথ নলেজ। হয়তো কোনো একটা বিষয় আমি পড়েছি একটা কোনো কালে, সেই বিষয়টার হালকা ফুলকা একটা জ্ঞান আছে, ওটা আমরা পরীক্ষার হলে গিয়ে চলে যাচ্ছি, পরীক্ষা ভুল হয়ে আমাদের চলে আসছে আমরা। তাহলে এই যে ভুলগুলো আমাদের হচ্ছে, কেন হচ্ছে? কারণ আমাদের ডেপথ নলেজ নেই। কোনো একটা সময় পড়েছি আর সেই জিনিসটা পড়িনি বা রিভিশন দিইনি, পরীক্ষা দিতে চলে গেছি, হলে গিয়ে দেখছি আমার ওটা ভুল হয়ে গেছে। তাই আমাদের এই যে ডেপথ নলেজ আমাদের মধ্যে নেই, এটাকে আমাদের কি করতে হবে? ক্লিয়ার করতে হবে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে অ্যান্সার ফ্রেমিং। অ্যান্সার ফ্রেমিং এটা আবার কি? দেখো, 5 মার্কসের প্রশ্ন থাকে, 2 মার্কসের প্রশ্ন থাকে, কিন্তু অনেক স্টুডেন্ট 2 মার্কসের প্রশ্নগুলোকে এত বড় করে লিখে দেয়, যেটা একদম ওটা হয় 5 মার্কসের বা হয়তো 4 মার্কসের একটা প্রশ্ন। তাহলে এই যে অ্যান্সার ফ্রেমিং এর ব্যাপারটা তারা ঠিকঠাক করতে পারছে না। 2 মার্কসের প্রশ্নগুলোকে এত বড় করে লিখে দিচ্ছে, বা 5 মার্কসের প্রশ্নগুলোকে অনেক এত বড় করে দিচ্ছে, হয়তো মেন টপিকের সঙ্গে আরও অনেক অ্যাড করে দিচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করতে পারছি না, এখনও আমাদের যে অ্যান্সার লেখার যে একটা টেকনিক, বা কী করে অ্যান্সার লিখতে হয়, কতটুকু দরকার, কতটুকু আমাকে প্রশ্ন করেছে, সেই ভিত্তিতে আমাকে অ্যান্সার লিখতে হবে। তাহলে এই জিনিসগুলো আমাদের কি করতে হবে? ঠিক করতে হবে। ঠিক আছে, আমাদের অ্যান্সার ফ্রেমিংয়ের যে স্কিলটা, সেটাকে একটু ঠিকঠাক করতে হবে। ঠিক আছে। 4 নাম্বার যে ভুলটা আমরা করছি, সেটা হচ্ছে নো রিভিশন। এটা দু রকম। একটা আমাদের যে পড়া, সেটা আমাদের রিভিশন আমরা করছি না, যতটুকু পড়েছি আগে ওটাই পড়েছি, তারপরে কিন্তু আর রিভিশন করছি না। আর একটা কি ভুল করছি, আমাদের যে অ্যান্সার শিট পরীক্ষার, সেই পরীক্ষা দেওয়ার পর আমরা নিজের অ্যান্সার শিটটাকেও একবার কি করছি না, দেখছি না, রিভিশন করে দেখছি না যে কোনো প্রশ্ন মিস গেল কিনা, বা কোনো প্রশ্ন ভুল করলাম কিনা, এগুলো কিন্তু আমরা দেখছি না। তাহলে আমাদের কি করতে হবে? এই জিনিসগুলোকে ঠিকঠাক করতে হবে। পড়বো, পড়ার পর সেই বিষয়টাকে আমাদের রিভিশন করতে হবে। পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার পর অ্যান্সার শিট, এটাকেও কিন্তু আমাদের রিভিশন করতে হবে। ঠিক আছে। 5th নাম্বার যেটা আছে আমাদের পিয়ার প্রেশার। দাদা এটা আবার কি? পিয়ার প্রেশার আবার কি? এইটা হচ্ছে, এটা একটা খুবই মারাত্মক একটা জিনিস। ধরো তুমি প্রথম পরীক্ষা দিয়েছো, বাংলা পরীক্ষা, হল থেকে বেরিয়ে আসছো,
তোমার দুটো বন্ধু আলোচনা করছে যে এটার প্রশ্নটা উত্তর হবে জানিস, এটা বি আছে, বি এটা উত্তর, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে সি। হ্যাঁ তো ডি করেছিস, আরে যা ভুল। তাহলে এই যে একটা প্রেশার যে আরে ওরা পেরে গেল কিন্তু আমি পারলাম না, প্রথম পরীক্ষার দিনে যে এরকম যে প্রেশার চলে আসে তোমাদের মধ্যে, তাহলে কিন্তু বাকি পরীক্ষা খারাপ হবে এটা কনফার্ম। আমি যখন পড়তাম, যখন মিশনে মাধ্যমিক পরীক্ষা যখন দিয়েছিলাম বা উচ্চ মাধ্যমিকের সময়ও পরীক্ষা দেওয়ার পরপরই আমাদের যে কোশ্চেন পেপার ছিল সেটা কিন্তু স্যাররা নিয়ে নিত। ওটা প্রত্যেক পরীক্ষার দিন, বাংলা পরীক্ষার দিন হোক, ইংলিশ পরীক্ষার দিন তো প্রশ্ন দিত না ক্লাস 10-এ। তো বাকি যে কোশ্চেনগুলো আমাদের ছিল সেগুলো কিন্তু কি করতো, নিয়ে নিত, যাতে আমরা কি করতে না পারি, আলোচনা করতে না পারি। বা যদি আলোচনা করি, যদি ভুল হয়ে যায় আমাদের, কারণ এটা তো কনফার্ম নিজেদের মধ্যে আলোচনা করলে এক দুটো ভুল বার হবেই, যার ফলে তোমার ওই যেটা ডিপ্রেশন মাথায় পড়ে যাবে যে আরে যা মাধ্যমিক পরীক্ষা আমি ভুল করে ফেলেছি, কি করবে এবার, এই যেটা ডিপ্রেশন মাথায় চলে এলো, তোমার পরের পরীক্ষাগুলো তুমি আর ভালো করে দিতে পারবে না। তাই এই যে প্রেশারটা এটা কমাতে হবে, যেখানে দেখবে যে প্রশ্ন উত্তর আলোচনা হচ্ছে ওখান থেকে চলে আসবে, আমি শুনবেই না ওদের মধ্যে আলোচনা, ঠিক আছে, পালিয়ে আসবে। কারণ যদি ওই আলোচনা শোনো, দেখবে তোমার এক দুটো ভুল বার হবেই, তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন এক দুটো ভুল স্বাভাবিকভাবে বেশিরভাগ ছেলেদেরই হয়ে যায়। তা আমাদের এই যে ব্যাপারটা পিয়ার প্রেশার, এটা কিন্তু কমাতে হবে। যখন দেখবে যে আলোচনা হচ্ছে পালিয়ে আসবে, বা বন্ধুদের পাল্লায় পড়ে চল বন্ধু বলে আজকে এখানে চল, কিন্তু তোমার কালকে পরীক্ষা আছে, তুমি চলে গেলে, এই ভুলগুলো আমাদের করলে কিন্তু হবে। হ্যাঁ, এই যে বন্ধুদের সঙ্গে বেশিরভাগ চলে যাওয়া, এটা বেশিরভাগ মেয়েদের তুলনায় ছেলেরাই কিন্তু বেশিরভাগ করে, ঠিক আছে, এটা কিন্তু মেয়েদের তুলনায় ছেলেরাই বেশিরভাগ করে পরীক্ষার টাইমে, ঠিক আছে। তো এই জিনিসটাকে কমাতে হবে। তো এই পাঁচটা ভুল যেগুলো আমরা পরীক্ষার হলে গিয়ে করি বা পরীক্ষার হলে আমাদের হয়ে যায়, এই ভুলগুলো, এগুলোকে আমরা কি করে কমাবো তারও সলিউশন আমি তোমাকে দিয়ে দিচ্ছি। প্রথমত আমাকে যেটা করতে হবে আমাদের এই ভুলগুলোকে কমানোর জন্য, সেটা হচ্ছে তোমার সেলফ কনফিডেন্সকে বৃদ্ধি করা। হ্যাঁ আমি এটা পারবো, সলিউশন দেবো। এবার ভুল তো শুনলে, এবার এটা সলিউশন দেবো। প্রথমত নিজের যে সেলফ কনফিডেন্স আছে, সেই সেলফ কনফিডেন্সকে বৃদ্ধি করতে হবে। বুঝতে পারলে, নিজের সেলফ কনফিডেন্সকে প্রথমে বৃদ্ধি করো যে হ্যাঁ আমি এটা পারবো, আমি পরীক্ষাতে 40-40ই তুলবো। সেখানে তুমি 35 পাও, কিন্তু তুমি তো চেষ্টা করেছো 40-40 পাওয়ার। সবসময় নিজের এমকে বড় রাখবে, তাহলেও তুমি তো ধারে কাছে কমতে দিতে পারবে। তাহলে সেলফ কনফিডেন্সকে প্রথমত নিজের বৃদ্ধি করতে হবে যে হ্যাঁ আমি পারবো। নিজের সেলফ কনফিডেন্স বৃদ্ধি হয়ে গেল, এরপরে তুমি একটা ডেইলি রুটিন ফিক্স করো। নিজের ডেইলি রুটিন একটা বানাও, একদম ফিক্স রুটিন বানিও না, কারণ প্রতিদিন তুমি যদি একই রুটিন ফলো করো তাহলে তোমার কিন্তু বোরিং লাগবে, তোমার মাইন্ডে একটা অভ্যাস হয়ে যাবে, ভালো লাগবে না। তাই বারবার বলছি যে প্রত্যেক দিনের জন্য তুমি আলাদা আলাদা রুটিন বানাও, যে আমি আজকে সকালে এটা পড়ছি, তুমি কালকে সকালে এটা আর পড়বো না, আমি কালকে সকাল থেকে অন্য একটা বিষয় পড়বো। এবং তোমরা প্রত্যেকে এই ভিডিওর কমেন্ট বক্সে আসবে এবং তোমরা তারিখ দিয়ে যে দাদা আজকে তারিখ হচ্ছে এই, আমি আজকে এই সাবজেক্টগুলো এই টাইমে পড়বো। ক্লিয়ার হলো? প্রত্যেকে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে। এবং কি বললাম, ডেলি রুটিন যেন প্রতিদিন আলাদা হয়, একই রুটিন যেন প্রতিদিন না হয়। সকালবেলায় উঠে প্রথমত আমাদের কাজ হচ্ছে ডেলি রুটিন ফিক্স করা। আগে দাঁত মাজা বাদ দিবে, প্রথমত নিজের ডেলি রুটিনকে ফিক্স করবে। ডেলি রুটিন ফিক্স হয়ে গেল, এরপর তুমি নিজের পড়াশোনা শুরু করে দেবে। পড়াশোনা শুরু করার পর প্রত্যেকটা বিষয়ে তোমাকে কি করতে হবে, ডেপথ যে নলেজ, এই ডেপথ নলেজকে কিন্তু নিতে হবে। এবার তুমি কি করে বুঝবে তোমার ওই বিষয়ে ডেপথ নলেজ চলে এসছে? এর জন্য তুমি নিজেই একটা শিক্ষক হয়ে যাও, বি আ টিচার। তুমি আয়নার সামনে যাও, নিজে নিজে পড়াও, যে আমার মতনই হয়তো তোমার নিজের স্টাইলে তুমি পড়াও, যে আজকে তোমাদেরকে আমি এই বিষয়টা পড়াবো, আজকে এই বিষয় হচ্ছে তুমি নিজের মতন করে পড়ালে। যখন দেখবে তুমি সেই জিনিসটা একদম ফ্লুয়েন্টলি পড়াতে পারছো, কোনো জায়গায় আটকাচ্ছ না, তখন তুমি বুঝে যাবে যে হ্যাঁ আমার ওই বিষয়ে একটা ডেপথ নলেজ চলে এসেছে।
আমি নিজেও বলছি, এটা কিন্তু এই জিনিসটা আমাকে কেউ শিখায়নি, বিআর টিচার হওয়াটা। যে জিনিসটা আমি পড়তাম বিকেলবেলায়, আমি যখন বিছানা থাকতাম একটা ক্লাসরুমে ঢুকে যেতাম, কারণ তখন সবাই বেশিরভাগ খেলা করতো। হ্যাঁ, তো আমি ক্লাসরুমে ঢুকে যেতাম, একদম দুটো গেটটা লাগিয়ে দিতাম, নিজে একদম টিচার হয়ে আমি পড়াতাম, কারণ এই যে টিচিং স্কিলটা আমার খুব ভালো লাগে। ঠিক আছে, যে সবাইকে পড়াবো, হ্যাঁ, প্রশ্ন করবে সবাই, এটা আমার খুব ভালো লাগে। ঠিক আছে, তো আমি বিকেলবেলা যখন মিশনে যখন থাকতাম, তো একদম চলে যেতাম, কোনো একটা বিষয় হয়তো পড়েছি আগে, তো সেই বিষয়টা আমি এবার ক্লাসরুমে প্রবেশ করে গেট লাগিয়ে দিয়ে নিজের মতন করে বোঝাতাম, ভাবতাম যে হ্যাঁ আমার সামনে স্টুডেন্ট আছে, এবং আমি কী করতাম, নিজেই সেই বিষয়টাকে কী করতাম, পড়াতাম। তো এর ফলে কিন্তু তোমার একটা দেখবে ওই বিষয়টা খুব সুন্দর করে কিন্তু মনে থাকবে। ঠিক আছে, তুমি আয়নার সামনে না পারো, নিজের মায়ের কাছে যাও, নিজের মাকে বা নিজের বাবাকে সেই জিনিসটা বোঝাও যেটা তুমি পড়লে। যদি তারা বুঝতে পারে, তোমার মাকে এবার প্রশ্ন করো, মা তুমি এই জিনিসটা বুঝতে পারলে? তো মা যদি বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তাহলে জানবে যে তোমার ওই বিষয়টা একটা নলেজ কিন্তু চলে এসছে, একদম ভালো মতো নলেজ এসছে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, ডেপথ নলেজ আসার পর কি করে বুঝবো, নিজেই আমি একটা শিক্ষক হয়ে যাব, এবং সবাইকে আমি জিনিসটা বলবো, বোঝাবো। সবাই যদি না থাকে, আমি আয়নার সামনে গিয়ে বা একটা আলাদা রুমের মধ্যে আমি সেই জিনিসটা পড়াবো, তাহলে জানবে তুমি যদি একদম দারুণ করে বা একটা ফ্লুয়েন্টলি না তুমি যদি পড়াতে পারো কোনো বই না দেখে, তাহলে জানবে তোমার সেই বিষয়টার ওপর একটা ডেপথ নলেজ চলে এসছে। আচ্ছা, ডেপথ নলেজ আমার চলে এসছে, এবার আমি কি করব, কোশ্চেন প্র্যাকটিস করব, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার প্র্যাকটিস। কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবো, এবং তার সঙ্গে সঙ্গে কি করব, আমি একদিকে রিভিশন দেব, রিভিশনও কিন্তু আমার চলবে। এবার যখন তুমি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবে, তুমি এমসিকিউ প্র্যাকটিস করবে একদিকে, তুমি এমসিকিউ প্র্যাকটিস করবে বা এসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে, এবং 5 মার্কসের যে প্রশ্নগুলো আছে তার জন্য একটা টাইম মেনে দেবে, যে আমি এই টাইমের মধ্যে এই প্রশ্নটা কমপ্লিট করব। ঠিক আছে, এই টাইমের মধ্যে আমি এই প্রশ্নটা কমপ্লিট করেই ছাড়বো, তাহলেই দেখবে তোমার টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে দেখো, ছোট্ট একটা এই আমি কি করলাম, ফ্লো চার্টের মধ্যে সমস্ত সলিউশন তোমাদেরকে বলে দিলাম যে কি করে প্রত্যেকটা বিষয়, আর বন্ধুদের সঙ্গে মেলামেশা পরীক্ষার সময় একদম কমিয়ে দিতে হবে। ঠিক আছে, বন্ধুদের সঙ্গে মেলামেশা পরীক্ষার সময় একদম কমিয়ে দিতে হবে, যেখানে দেখবে পরীক্ষার পর প্রশ্ন উত্তর আলোচনা হচ্ছে, ওখান থেকে পালিয়ে আসবে, দরকার নেই শোনার তোমার। ঠিক আছে, আর কি বললাম, রিভিশন দিবে, তাহলে তোমার যে ওই যে নো রিভিশনের ব্যাপারটা ওটা থাকছে না, এবং পরীক্ষার হলে লেখা কমপ্লিট করার পর নিজের অ্যান্সার শিটকে বারবার মিলিয়ে দেখবে আমি প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করতে পেরেছি কি না, কোনো বাদ গেল কি না, বা কোনটা ভুল হলো কি না, কারণ যতবার তুমি চোখ মেলাবে তোমার একটা না একটা ভুল বার হবেই, এবং তুমি ঝটপট সেটাকে ঠিক করে নেবে। ঠিক আছে, তাহলে রিভিশন কি বললাম, নিজের পড়াকেও রিভিশন করবে, এবং নিজের অ্যান্সার শিটকেও পরীক্ষার হলে কিন্তু বারবার রিভিশন দেবে। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবে, ডেপথ নলেজ আসার পর একদিকে এমসিকিউ এসিকিউ করলে, এবং 5 মার্কসের প্রশ্নের জন্য একটা টাইম বেঁধে দেবে, আমি এই টাইমের মধ্যে 5 মার্কসের এই প্রশ্নটা কমপ্লিট করেই ছাড়বো। ঠিক আছে, এবার তোমাকে একটা গল্প বলি তোমাদেরকে, যে আমাদের একটা যখন ইতিহাস স্যার ছিল, সেটার নাম হচ্ছে চিন্ময় মণ্ডল। তো ইতিহাস পরীক্ষা দেখো প্রত্যেকেই সময় ম্যানেজ করা এটা খুবই একটা টাফ বিষয়, যে ওই অল্প সময়টা না, সেই একই সময় 3 ঘন্টা 15 মিনিট, তো ইতিহাস পরীক্ষা দিন কিন্তু টাইম পাওয়া যেত না। তাই আমাদের ওই যে স্যারটা প্রত্যেকদিন রাত্রেবেলা একটা কোশ্চেন আমাদের দিয়ে দিত, এই যে আজকে এই টাইম আছে তোদের হাতে, এই টাইমের মধ্যে 8 মার্কের এই প্রশ্নটা আমাকে লিখে দেখা। আর হাতের লেখাও কিন্তু আমাদের সুন্দর করতে হতো, এমন নয় শুধু একদম যাতা করে লিখে দিলাম স্যার দেখে নেবে, তা কিন্তু না। টাইম ম্যানেজমেন্ট করার সঙ্গে সঙ্গে প্রশ্নটা লেখার সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে, হাতের লেখাও যাতে খারাপ না হয় এটাও কিন্তু করতে হতো। কতটা টাফ বিষয়, কিন্তু স্যারটা এতটা পরিমাণে আমাদের প্র্যাকটিস করেছিল যে ইতিহাস পরীক্ষার দিন একটা প্রশ্ন আমরা সেদিন ফেলে আসিনি, কোনো ছেলেই না। একটা টপার ছেলে তো ফেলে আসেনি, যারা মডারেট টাইপের স্টুডেন্ট তারাও কিন্তু কোনো প্রশ্ন সেদিন ফেলে আসেনি, কারণ স্যারটা অনেক প্র্যাকটিস করাতো আমাদের।
এবং খুব ভালো ছিল স্যারটা, ভালো ইতিহাস পড়াতেন। তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও, তোমাদের জন্য হেল্পফুল হলো কি না তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর কে কে ডেলি রুটিন কোন দিন কোন সাবজেক্ট পড়ছো কমেন্টে জানাবে। আজকের ভিডিও যদি ভালো লাগলো লাইক করো, এবং এরকম আরও এডুকেশনাল ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেল বায়োলজিক্যাল কোডকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। গুড বাই।